প্রিয় শিক্ষার্থী, আমি অমল ব্যাপারী, তোরকোনা জগবন্ধু উচ্চ বিদ্যালয়ের সংস্কৃত শিক্ষক। আজ আমরা 11-এর সংস্কৃতর বর্ষাবর্ণম নামক পদ্যাংশ নিয়ে আলোচনা করব। তোমরা ওয়েব একাডেমির সৌজন্যে এই ক্লাসটি সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে এবং ফেসবুকে পাবে। তোমরা এই ফ্রি ক্লাসটি ভালোভাবে পাওয়ার জন্যে ফেসবুকে লাইক করো এবং ইউটিউবে গিয়ে এই পেজটি সাবস্ক্রাইব করো। আর যার বিশেষ প্রাধান্যতায় এই ক্লাসটি তোমাদের কাছে পৌঁছাচ্ছে তিনি হলেন পার্থপ্রতিম দেবনাথ, বর্ধমান বিদ্যার্থী বয়েজ স্কুলের ইংরেজি শিক্ষক। হ্যাঁ, যেটা বলছিলাম, আজ আমরা আলোচনা করতে যাব বর্ষাবর্ণম নামক এই যে পদ্যাংশ এটা। তার আগে টেক্সটে সরাসরি ঢোকার আগে আমি তার আনুষঙ্গিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায়। তো তোমরা জানো যে ভারতবর্ষে দুটি মহাকাব্য আছে, একটি রামায়ণ আর একটি মহাভারত। আর রামায়ণ হলো আদিকাব্য। কেন না, বিভিন্ন সমালোচক এবং ভারতীয় দর্শন এবং মত অনুসারে রামায়ণকে বলা হয় আদিকাব্য। সেই হিসেবে রামায়ণ আদিকাব্য এবং এর রচয়িতা যিনি মহর্ষি বাল্মীকি, তিনি হলেন আদিকবি। আর এই রামায়ণের মোট 7টি কাণ্ড আছে, এর জন্য একে সপ্তকাণ্ড বলা হয়। রামায়ণের মোট 7টি কাণ্ড আছে। তোমরা অনেক সময় শুনে থাকবে যে 7 কাণ্ড রামায়ণ পড়ে সীতারামায়ণ মাসি। অর্থাৎ রামায়ণটা কমপ্লিট জানতে গেলে তোমাদের এই 7টি কাণ্ডই জানতে হবে। রামায়ণের 7টি কাণ্ডের মধ্যে প্রথমে আছে বালকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড এবং এর পরে আসবে সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড এবং উত্তরকাণ্ড। তো স্বাভাবিকভাবে তোমাদের প্রশ্ন হতে পারে যে কিষ্কিন্ধা কাণ্ড অবধি কেন লিখলাম। কারণ এই যে বর্ষাবর্ণম নামক অংশটি আমাদের পাঠ্য আছে, এই বর্ষাবর্ণম পদ্যাংশটি রামায়ণের যে চতুর্থ যে কাণ্ড আছে কিষ্কিন্ধা কাণ্ড, সেই কিষ্কিন্ধা কাণ্ড থেকে নেওয়া হয়েছে। তো টেক্সটে ঢোকার আগে এর যে পূর্ব ঘটনা সেইগুলো নিয়ে আলোচনা করা যায়। আমরা জানি যে রামায়ণ মূলত কি? রামায়ণ হলো রাম, সীতা, রাবণ এদের কাহিনী। তার মধ্যে প্রথম অংশে কি থাকছে না, প্রথম অংশে থাকছে রামের এবং সীতার তাদের জন্ম। তারপরে অংশ থাকছে অযোধ্যায় যে সমস্ত ঘটনা ঘটেছিল। তার মধ্যে শুনে থাকবে যে কৈকেয়ী এবং মন্থরা ষড়যন্ত্র করেছিল, তারা চাইছিল যাতে রাম বনবাসে যাক। সেই অনুসারে তারা কি না অরণ্যে গিয়ে বনবাস শুরু করে। এই বনবাসে গিয়ে অনেক রকম ঘটনা ঘটেছিল। আর তারপরে সেখানে রাবণ সীতাকে হরণ করেন। রাবণ সীতাকে হরণ করার পরে রাম এবং লক্ষ্মণ সীতাকে খুঁজতে খুঁজতে কোথায় গিয়ে পৌঁছান না, কিষ্কিন্ধায়। সেখানে তাদের হনুমানের সঙ্গে সাক্ষাৎ হয়। হনুমান সুগ্রীবের কাছে নিয়ে যান। সেখানে গিয়ে তারা বালিকে বধ করেন। বালিকে বধ করে সুগ্রীব তাকে আশ্বাস দেন যে
তিনি সীতাকে খুঁজতে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন। তো সীতাকে খুঁজতে বের হবেন, এর মধ্যেই কিন্তু কি চলে এলো না, বর্ষা চলে এলো। প্রাচীন ভারতবর্ষে এবং বর্তমানকালেও বর্ষাকালে কোন কাজটা ভালো হয় না, কৃষিকাজ ভালো হয়। বাকি অনেক রকম আমাদের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেই কাজকর্মগুলো বন্ধ থাকে। আগেকার দিনে এত যোগাযোগ ব্যবস্থা বেশি ভালো ছিল না, যেই কারণে যুদ্ধযাত্রাটা সম্পূর্ণভাবে স্থগিত থাকতো। যাবতীয় ব্যবসা বাণিজ্য, যাতায়াত এইগুলো কে থাকতো না, এগুলো বন্ধ থাকতো। বেশিরভাগ যারা বিদেশে থাকতেন, বিদেশে বলতে বাড়ির বাইরে, তারা বাড়িতে ফিরে আসতেন। বাড়িতে ফিরে এসে এক কথা বলতে আমরা বর্ষাটাকে তারা সম্পূর্ণভাবে এনজয় করতেন এবং বর্ষাটাকে তারা বাড়িতে থাকতেন। আমরা পদ্যাংশ বারবার পড়তে গিয়ে দেখবো যে রাম বর্ষার বর্ণনা করছেন। তো বর্ষা এসেছে, একে তো সীতা রামের কাছে নেই, না থাকার কারণে এর আগের যে বর্ষাগুলোতে রাম সীতার সঙ্গে ছিলেন, সেই বর্ষাগুলোর স্মৃতি বা সেই ঘটনাগুলো রামের ভেতর থেকে প্রকাশ পাচ্ছে আর কি। তার মনে চলে আসে যে হ্যাঁ, এই সময় সীতা দেবী আমি পাশাপাশি থাকতাম, আমরা প্রাসাদে থেকে বা অরণ্য থেকে আমরা একসঙ্গে বর্ষা দেখতাম, কীভাবে বনে ময়ূর নাচতো, কীভাবে হাতিরা ছড়াছড়ি করতো ইত্যাদি বিষয়ে। তো সেই বিষয়গুলোই যখন বর্ষা এলো, তাদের যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ। সঙ্গে কে রইলেন? সঙ্গে রইলেন লক্ষ্মণ এবং হনুমান, সুগ্রীব তো রইলেন, এবং রাম সীতা দেবীর যে বিরহ, সেই কষ্ট এবং কিছু করতে না পারা, যে ভেতর থেকে একটা যে ক্ষোভ, স্বাভাবিকভাবে আমাদের সীতা দেবীকে খুঁজতে চাইছেন, তাকে কাছে পেতে চাইছেন, কিন্তু সীতা দেবীকে পাচ্ছেন না। তার মনে যে বিরহ, যে ক্ষোভ, যে না করতে পারা যে একটা কষ্ট, সেই কষ্টটা আমাদের এই বর্ষা বর্ণনাম অংশে আমরা দেখব প্রতি ছত্রে ফুটে উঠেছে। তাহলে এখানে আমরা পাচ্ছি যে শ্রী রামচন্দ্র বর্ষার বর্ণনা করছেন। তো বর্ষার বর্ণনা কার সঙ্গে করছেন না, অনুজ লক্ষণ। সেই লক্ষণকে তিনি তার প্রকৃতিতে যে বর্ষাটা এসছে সেই বর্ষার বর্ণনাগুলো করছেন। আমরা হ্যাঁ, যেটা বলছিলাম, তো মূল কাব্যগ্রন্থ কিষ্কিন্ধা কাণ্ডে যে বর্ষার বর্ণনা আছে সেটা অনেকটাই আছে, কিন্তু যেহেতু ইলেভেনে সিলেবাসটা ছোট করার জন্যে, যাতে পড়ুয়াদের সুবিধা হয়, তার জন্য কেবলমাত্র 10টি শ্লোক আমাদের এই বর্ষার বর্ণনা পদ্যাংশে স্থান দেওয়া হয়েছে। এক ধার থেকে আমরা এবার সরাসরি আমরা টেক্সটে বস করবো। প্রথমে আসছে দেখো, অয়ং সকাল সম্প্রাপ্ত সময়োদ্য জলাগম সংপস্য তং নভ মেঘৈ সংবৃত্ত গিনিসন্নিভৈ। হ্যাঁ, যে বিষয়টা আমি বলতে চাইছিলাম, এবারে আমাদের নতুন সিলেবাসে স্ট্রিক্টলি বলেছে প্রথম যে সেমিস্টার হবে সেই সেমিস্টারে কেবলমাত্র এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে এবং যে অ্যান্সার করতে হবে সেটাও আমাদের ওই মাসেটে অ্যান্সার করতে হবে। তো স্বাভাবিকভাবে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এমসিকিউ থাকবে, তো তাহলে উত্তরগুলো সোজা থাকবে, আমরা বেশ প্রশ্নটা করবো, ওই চারটে যে উত্তর থাকবে সেখান থেকে বেছে নিয়ে আমরা টুক করে বসে দেবো। এটা কিন্তু এবারে অতটা সহজ হবে না, কারণ কাউন্সিল যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ ফলো করেই এমসিকিউর কোশ্চেনগুলো প্রত্যেক যারা কোশ্চেন পেপার সেটা তারা করবেন, এবং খুব নিখুঁতভাবে না পড়লে কিন্তু এইখান থেকে নাম্বারগুলো পেতে অসুবিধা হবে। আমি আবার বলছি, যদি টেক্সটটা খুব নিখুঁতভাবে না পড়া হয় তাহলে কিন্তু এই টেক্সট থেকে যে এমসিকিউগুলো আসবে এবং সবগুলো এমসিকিউ আসবে, সেই এমসিকিউ থেকে নাম্বারগুলো পেতে তোমাদের খুব অসুবিধা হবে। অতএব টেক্সটটা খুব ভালোভাবে পড়বে। টেক্সটের মধ্যে কি থাকছে? টেক্সটের মধ্যে যে সমাস থাকছে, যে কারক থাকছে, যে ব্যুৎপত্তি থাকছে, যে সব সন্ধি থাকছে, এগুলো অবশ্যই পড়বে। তার মধ্যে সমাসটা যেহেতু তোমাদের 11-এর মধ্যে নেই, এই সমাসটা তোমরা অ্যাভয়েড করতে পারো, না পড়তে পারো, কিন্তু যে প্রত্যেকটা শব্দের যে ব্যুৎপত্তি, সেই ব্যুৎপত্তিগুলো দেখবে। আমি হয়তো একটা দুটো শব্দের ব্যুৎপত্তি প্রথম দিকটা দেখাবো, পরে প্রত্যেকটা আর বোর্ডে লিখে দেখাবো না। তোমরা কিন্তু টেক্সটের যে শ্লোক রয়েছে সেই শ্লোকের যে শব্দগুলো রয়েছে সেগুলো যদি সন্ধি হয়, সন্ধি বিচ্ছেদ, যে শব্দগুলো তৈরি হয়েছে, শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ইত্যাদি বিষয়গুলো নিয়ে ভালো করে দেখবে। বুঝলাম। তাহলে অয়ং সকাল সম্প্রাপ্ত সময়োদ্য জলাগম। অয়ং এই, সকাল সেই কাল, সম্প্রাপ্ত উপস্থিত
সময়োদ্য জলাগম, সময়োদ্য জলাগম, অর্থাৎ এই সেই সময় বর্ষা। এখানে একটা শব্দ দেখো, সময়োদ্য শব্দটা যারা 7-8 সংস্কৃত ভালো করে পড়েছিলে তাদের হয়তো খুব একটা অসুবিধা হবে না, কিন্তু অনেক আছে যারা 7-8 সংস্কৃত পড়েনি ভালো করে, কোনো কোনো স্কুলে 7-8 বিশেষ করে আরবি থাকে, সংস্কৃত ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে সংস্কৃত অল্টারনেটিভ হিসেবে আরবি থাকে, তারা আরবি নেয়, কিন্তু আবার 11-12 আমাদের স্কুলে যেমন ফেস করতে হয় 11-12 তারা সংস্কৃত নেয়, সেক্ষেত্রে নতুন নতুন জিনিসগুলো থেকে একটু শিখতে হয়। এখানে কি রয়েছে, এই সন্ধি হবে দেখো সময় যুক্ত অদ্য কি হচ্ছে, সময় অদ্য। তো এইটা একটু নতুন লাগবে, এই জিনিসটা কি না, এটাকে বলা হয় লুপ্ত অকার। সময়যুক্ত অদ্য, এই যে অয়ের যে চিহ্ন রয়েছে অটা এখানে কি হয়েছে না লুপ্ত হয়ে গেছে বা গায়েব হয়ে গেছে, কিন্তু সে তার একটা চিহ্ন রেখে গেছে যে এখানে কিন্তু আমি ছিলাম, এই চিহ্নটাকে বলা হয় অকার। এটা বাংলাতে মাত্রাবিহীন দুইয়ের মতো লেখা হয়, আর ইংরেজি সংস্কৃত যে মূল টেক্সট রয়েছে সেখানে এস এর মতো করে লেখা হয় এইভাবে। সংপস্য তং নভ মেঘই সংবৃত গ্রীষ্মনিভৈ। সংপস্য তুমি দেখো, নভ মেঘই সংবৃতই, নভ অর্থাৎ আকাশ, মেঘই সংবৃতই যে মেঘ দ্বারা কি হয়েছে আচ্ছাদিত হয়ে আছে, আবৃত হয়ে আছে, গিরিসন্নিভৈ গিরির ন্যায়। কিরকম না গোটা আকাশে কি হয়েছে মেঘগুলো ছেয়ে গেছে, দূর থেকে যেন মনে হচ্ছে যেন এক একটা পর্বতের যে সিংহগুলো পরপর পরপর পরপরগুলো রয়েছে, কোথাও দেখা যাচ্ছে কোথাও দেখা যাচ্ছে না, যেমন পরপর সিংহগুলো থাকলে দূর থেকে যেমন দেখতে লাগে, সে একই রকমভাবে মেঘ এতই গোটা আকাশ জুড়ে ছুঁয়ে আছে যে মনে যেন আকাশটা কোনো অনেকটা পর্বতমালার মতোই। দ্বিতীয় শ্লোকটা দেখো, মেঘদর বিনির্মুক্তা কর্পূর দল শীতলা শক্ক মঞ্জুলে বিপাতু বাত কেতক গন্ধিন। মেঘযুক্ত উদর বিনির্মুক্তা, তাহলে মেঘের উদর হতে বিমুক্ত, মেঘের পেট অর্থাৎ মেঘের ভেতর থেকে বেরিয়ে আসছে কর্পূর দল শীতলা। কর্পূর দল শীতলা, শীতল শব্দ তো ঠান্ডা তোমরা জানো, তাহলে কর্পূর দলের ন্যায় শীতল। তো আগেকারের বা এখনো কোথাও কোথাও হয় যে যেখানে বরফ পাওয়া যায় না সেখানে জলটা ঠান্ডা করার জন্য কি দেওয়া হয় না কর্পূর দেওয়া হয়, কর্পূরটা দিলে প্রাকৃতিকভাবে জলটা ঠান্ডা করা যায়। তাহলে এখানে রামচন্দ্র লক্ষ্মণকে বলছে দেখো তুমি যে মেঘের ভেতর থেকে বেরিয়ে এসেছে এবং কর্পূর দলের মতো শীতল, কর্পূর মনে হচ্ছে যেন বৃষ্টিটাকে মেঘ থেকে যখন বেরিয়ে আসছে কেউ যেন কর্পূর দিয়ে জলটাকে শীতল করে দিয়েছে, যাতে আমরা বাইরে বেরোলেই বুঝতে পারি যখন বৃষ্টি পড়ে যেন মনে হয় ঠান্ডা ঠান্ডা পড়ছে। বাইরের প্রকৃতির যে জল অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠে যেমন জল থাকে তুলনামূলকভাবে অনেকটা ঠান্ডা জল থাকে, কেন না এটা অনেকটা উচ্চ থেকে আসছে। এখানে রামচন্দ্র উপমা প্রয়োগ করেছেন, যেন মনে হচ্ছে যে জলটা আসছে সেই জলটা যেন কেউ কর্পূর জল দিয়ে শীতল করে দিয়েছে। শক্ক মঞ্জুলিবি পাতুং বাতা কেতকী গন্ধিন। কেতকী গন্ধিন শব্দের অর্থ হলো কেতকী গন্ধ মিশ্রিত, কি না বাত, বাত শব্দের অর্থ বাতাস, তাহলে বাতাসটা কেমন কেতকী গন্ধ মিশ্রিত। বর্ষাকালে অন্যতম ফুল হলো কেতকী, তারপরে কদম, দোপাটি এগুলোও রয়েছে, কিন্তু আমরা দেখবো যে কেতকী বিশেষ করে আমাদের বাল্মীকি রচনায় কেতকী ফুলটা বা কদম ফুলগুলো বারবার ঘুরে ফিরে আসছে। তাহলে বাতাস কেমন কেতকী গন্ধ মিশ্রিত এবং সক্ষম অঞ্জলিভি পাতুম, সক্ষম সমর্থ বা করা যাবে, কেমন কি অঞ্জলি ভরে যেন পান করা যাবে। এই বাতাসটা এতই কেতকী ফুলের সুগন্ধ মিশ্রিত যেন বাতাসটাকে আমরা অঞ্জলি ভরে পান করতে পারবো। যেমন করে কি করি আমরা জল
যদি কোনো পাত্র না থাকে, বিশেষ করে দেখে থাকবে যারা জল নদীতে গঙ্গা তর্পণ করতে যায়, তারা যেমন অঞ্জলি ভরে জলটাকে তুলে নেয়, সেইভাবে মনে হচ্ছে যেন এই যে ঠান্ডা বাতাস, যেটা কেতকী ফুলের গন্ধ মিশ্রিত, সেটাও যেন অঞ্জলি ভরে পান করা যাবে। দেখো এখানে কতগুলো সন্ধিযুক্ত শব্দ রয়েছে, তার মধ্যে রয়েছে মেঘোদর, বিনির্মুক্তা, মেঘ যুক্ত উদর, তার সঙ্গে বিনির্মুক্ত পরপর রয়েছে। তারপরে রয়েছে কচ্চিৎ প্রকাশং, কচ্চিৎ অপ্রকাশং, নভ প্রকীর্ণাম্বুধরং বিভাতি, কচ্চিৎ কচ্চিৎ পর্বত সংনিরুদ্ধং, রূপং যথা শান্ত মহানর্বস্য। তাহলে কি বলছে দেখো, কচ্চিৎ প্রকাশং, কচ্চিৎ অপ্রকাশং। কচ্চিৎ কোথাও, প্রকাশং প্রকাশিত, কচ্চিৎ অপ্রকাশং কোথাও অপ্রকাশিত। প্রকাশিত মানে যেটা প্রকাশ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আর কচ্চিৎ অপ্রকাশং, কচ্চিৎ যেখানটা কোথাও অপ্রকাশিত, অর্থাৎ দেখা যাচ্ছে না। বর্ষাকালের আকাশটা কেমন হয়? বর্ষাকালের আকাশে মেঘ যেখানে থাকে সেইখানে আমরা আকাশটা দেখতে পাই না, আবার যেখানটা মেঘ একদমই থাকে না সেইখানে আমরা আকাশটা দেখতে পাই। এখানে সেই কথা বলছে না, আকাশটা যেন কোথাও দেখা যাচ্ছে, আবার কোথাও দেখা যাচ্ছে না। কোথাও মেঘটা কি করছে, আমাদের দৃষ্টিটাকে আটকে রেখে দিচ্ছে। নভ প্রকীর্ণ অম্বুধরং বিভাতি, নভ আকাশ, প্রকীর্ণ আচ্ছাদিত, অম্বুধরং বিভাতি মেঘ দ্বারা শোভা পাচ্ছে। আকাশটা কেমন না, আকাশটা শোভা পাচ্ছে, কোথাও মেঘ রয়েছে কোথাও মেঘ নেই, এরকম ভাবে। আর কি বলেছে, কচ্চিৎ কচ্চিৎ পর্বত সংনিরুদ্ধং, রূপং যথা শান্ত মহানর্বস্য। শান্তযুক্ত মহা অর্ণবস্য, অর্থাৎ শান্ত, অর্ণব শব্দ অর্থ সমুদ্র, মহার্ণব শব্দ অর্থ মহাসাগর, শান্ত মহাসাগরের মতো শোভা পাচ্ছে। কোথায় না, যেমনভাবে স্থলভাগ থেকে যদি আমরা কখনো সমুদ্র দেখি এবং তার মাঝে যদি কোনো উঁচু পর্বতমালা থাকে, তাহলে কি হবে, আমরা যে সমুদ্রটা দেখতে পাবো সেই সমুদ্রটা পর্বতের যে গিরিখাত রয়েছে, যে মাঝখানে ছুঁয়ে যাচ্ছে, একটা পর্বতের মাঝখানে একটা পর্বতের যে গ্যাপ রয়েছে, সেই গ্যাপের ওপাশে আমরা সাগরটাকে দেখতে পাবো। সেই একই রকমভাবে কবি এবং রামচন্দ্রের মুখ থেকে বলিয়েছেন যে এই যে মেঘটা আটকে গেছে, কোথাও মেঘটা আছে কোথাও মেঘ নেই, আকাশটা কোথাও দেখা যাচ্ছে। আকাশের রং বর্ষাকালে কেমন হয় না, বর্ষাকালে আকাশের রং পরিষ্কার একদম নীল হয়, কিন্তু যেহেতু বেশিরভাগ সময় মেঘে ঢাকা থাকে, সেই হিসেবে আমরা আকাশের রংটা হয়তো ভালোভাবে দেখতে পাই না। কিন্তু বর্ষাকালে বৃষ্টি হওয়ার কারণে আকাশে বাতাসে ধূলিকণা বা অন্যান্য জিনিস কম থাকার কারণে আকাশটা যেখানে দেখতে পাওয়া যায় সেখানে দেখতে পাওয়া যায় একদম পরিষ্কার নীলের মতো, যেন মনে হয় একটা সমুদ্র। এবং সেইটাই যখন মেঘ দিয়ে আচ্ছাদিত করা থাকে, ঢাকা থাকে, যখন আমাদের দৃষ্টিটা আটকে দেয়, তখন সেটাই মনে হয় যেন পর্বত দ্বারা আটকে, পর্বতের কোনো মহাসাগরের সামনে পর্বত এসে দাঁড়িয়ে আছে। বিদ্যুৎ পতাকা সবলাকমালা, শৈলেন্দ্র কুটাকৃতি সন্নিকাশ, গর্জন্তি মেঘা সমুদীর্ণ নাদা, মত্তা গজেন্দ্রাইব সংযোগস্থা। বিদ্যুৎ পতাকা সবালকমালা, বিদ্যুৎ পতাকা সবলাকমালা। তাহলে বিদ্যুৎ পতাকা, এখানে রামচন্দ্র বলেছেন যেন বিদ্যুৎ একটা পতাকা। বিদ্যুৎ পতাকা কি না, কারো কোনো নিশান, কারো কোনো ইঙ্গিত বোঝাবার জন্যে না পতাকা বহন করা হয়। বিশেষ করে প্রাচীনকালে কোনো রাজাদের বংশ, তাদের বংশের নিজস্ব তাদের পতাকা ছিল, যখন তারা যুদ্ধে যেত তাদের পতাকা থাকতো। কোনো উপজাতি বা ছোট রাজা, সামন্ত রাজা, তাদেরও নিজস্ব পতাকা থাকতো। এখানে বলছে যেন সেই এখানে বিদ্যুৎ পতাকা দিয়ে যেন সজ্জিত, বলাকমালা, বলাকা দ্বারা, বলাকার যে মালা, বলাকা শব্দ হলো বক, তাহলে সেই বলাকার মালা দিয়ে সজ্জিত। তো এখন বর্তমানকালে হয়তো পরিবেশে বা আমাদের প্রকৃতিতে বকের সংখ্যা কমে এসছে, কিন্তু একটা সময় বিশেষ করে 20-25 বছর আগে অনেক বক দেখতে পাওয়া যেত। বকেদের একটা স্বভাব আছে। বকরা কেমন না, বকরা যখন যায় একদম পরপর করে 150, 200, 250 এরকম করে ব্যাগগুলো পরপর করে যায়। সেই বকগুলো, সাদা বকগুলো যখন কালো ব্যাকগ্রাউন্ডে কালো মেঘ থাকে,
সেই ব্যাকগ্রাউন্ডে কালো মেঘের মাঝখান থেকে যদি কোনো সাদা এক সারি বক উড়ে উড়ে যায়, তখন যেন মনে হয় যেন সেই কালো মেঘটা সাদা বলাকার একটা মালা পড়ে আছে। তাই এখানে বলে কবি কল্পনা করেছেন যেন মেঘটা কি সাদা বলাকা বা সাদা বগের যে শাড়ি রয়েছে সেই শাড়ি দিয়ে মালা দিয়ে তারা সজ্জিত হয়েছেন। আর সঙ্গে কি আছে না, সঙ্গে রয়েছে বিদ্যুৎ পতাকা। শৈলেন্দ্র কুটাকৃতি সন্নিকাশা, শৈল ইন্দ্র কুট। শৈল শব্দের অর্থ হলো গিরি বা পর্বত, ইন্দ্র শ্রেষ্ঠ, তাহলে শৈলে ইন্দ্র অর্থাৎ বৃহৎ বা সবচেয়ে বড় পর্বত, কুট শব্দের অর্থ হলো চূড়া, আকৃতি সন্নিকাশা, সন্নিকাশা শব্দ তো নেয়, তাহলে বৃহৎ পর্বতে চূড়োর মতো গর্জন্তী মেঘা সমুদীর্ণ নাদা। মেঘা গর্জন্তী, মেঘরা কি করে না গর্জন করে। বর্ষাকালে বা বর্ষাকাল ছাড়াও আমরা দেখব যে কালবৈশাখীর সময় বা অন্য সময় যখন মেঘে আকাশ যদি মেঘ সরে যায় তখন মেঘরা কি করে গর্জন করে, কখনো বজ্রপাত হয়। তাহলে এখানে মেঘেদের সঙ্গে আমরা দেখব যে কবি মেঘেদের সঙ্গে হাতি তুলনা করেছেন, তাই বলেছেন যেন মেঘেরাও গর্জন করছে। সমুদীর্ণ নাদা, ছড়িয়ে পড়েছে যে ভীষণ শব্দ, মত্তা গজেন্দ্রাইব সংযোগস্থা, তাহলে মত্ত গজেন্দ্র অর্থাৎ উন্মত্ত হাতি। হাতি উন্মত্ত কেন হয় না, আমরা প্রায় অনেকেই জানি যে বর্ষাকাল হলো প্রায় অধিকাংশ টাইম প্রাণীরই ব্রিডিং টাইম। সে আমরা দেখব পরবর্তীকালে আমরা দেখবো যে ময়ূর, ব্যাং এবং তোমরা জানো নিশ্চয়ই যে বর্ষাকালে কোনো বনে ভেতরে ঢোকার পারমিশন দেওয়া হয় না। কেন দেওয়া হয় না না, সেই সময় তাদের প্রজননের সময়। এখানেও আমরা দেখব যে হাতির প্রজননের সময় হলো বর্ষাকাল। এই বর্ষাকালে যে মেল হাতি তাদের কানের পেছনে যে গ্রন্থি রয়েছে সেই গ্রন্থি থেকে একরকম রস খরিত হয়। এই রস খরিত হয় সেই সময় তারা কি হয়, তারা একটু চট করে উত্তেজিত হয়ে পড়ে এবং ছোটাছুটি করে, যদি সামনে কোনো তাদের প্রতিপক্ষ কোনো মেয়ে যদি মনে হয় তার সঙ্গে অকারণে লড়াই করে ঝামেলা করে, এখানে সেই কথাই বলেছে। তাহলে মত্ত গজেন্দ্র অর্থাৎ হাতিটা মত্ত। এখানে আমাদের একটা বুঝতে হবে যে এখানে কিন্তু পাগলা হাতির কথা বলা হয়নি। এখানে স্বাভাবিকভাবে তাদের মদ বাড়িতে তাদের কানের পেছনে যে গ্রন্থি থেকে যখন মদ বাড়ি খরিত হয় তাদের সেই অবস্থাকে এখানে বলা হচ্ছে মত্ত। তাহলে মত্ত গজেন্দ্র এবং সংযোগস্থা, তাহলে যেমন হাতিরা কি হয় না রণভূমিতে যুদ্ধক্ষেত্রে তারা কি করে গর্জন করে, সেম একই রকম ভাবে এখানে মেঘেরা হাতিদের মতো গর্জন করছে। তো আমরা যদি আকাশের দিকে তাকাই বর্ষাকালে, তাহলে হাতির সঙ্গে মেঘের আমরা অনেকটা মিল পাবো। কেন না, যারা কবি বা যারা কল্পনা করে তারা তো মেঘটাকে মাঝে মাঝে হাতি দেখতেই পারে। এছাড়াও মেঘের গায়ের রং, হাতির গায়ের রং, তাদের যে আচার আচরণ, ছুটে যাওয়া এবং গর্জন করা, সমস্ত ক্ষেত্রে দেখব মেঘের সঙ্গে হাতিদের অনেক মিল রয়েছে। এর জন্যই কবি বাল্মীকি কি করেছেন না ক্ষণে ক্ষণে প্রায় অনেকগুলো শ্লোকে আমরা দেখব যে সেখানে তুলনামূলকভাবে হাতি এবং মেঘের প্রসঙ্গ আসছে। তারপরে দেখো বর্ষোদক আপ্যায়িত সাদলানি প্রবৃত্ত নৃত্যোৎসব বর্হিনানি বনানি নিবৃষ্ট বলাহকানি পশ্চ অপরাহ্নেষু দিগং বিভান্তি। তাহলে বর্ষ উদক আপ্যায়িত সাদলানি, তাহলে বর্ষার উদক, বর্ষার উদক, বর্ষা হলো বৃষ্টি, উদক শব্দ অর্থ হলো জল। তাহলে বর্ষার জল দ্বারা আপ্যায়িত, আপ্যায়িত মানে কি তাকে খুব যত্ন করেছে, তাকে খুব ভালোবেসেছে। সাধারণভাবে আমরা দেখব বা চারপাশে আমরা দেখি যে শীতকাল থেকে যে সমস্ত ঘাস বলো, গুল্ম বলো, বাড়ির পাশের বা ডাঙা যে সমস্ত ঝোপঝাড়গুলো সেগুলো খেয়ে আস্তে আস্তে করে কমতে শুরু করে। গ্রীষ্মকালে প্রায় তাদের অধিকাংশরই কি না একদম চিহ্নই পাওয়া যায় না। কিন্তু যেই তারপর থেকে বৃষ্টি হতে শুরু করে দেখবো যেখানে ঘাস ছিল না, শুকনো মাটি পড়েছিল, পড়া জায়গাগুলো, সেখানে কি দেখবো সেখানে ঘাস হতে শুরু করে, তারপরে ঝোপ ঝাড়াতে শুরু করে। তাহলে কি করে না এই যে বর্ষার যে জল, প্রথম বর্ষার যে জলটা আসে সেই জলটা তাদের আপ্যায়ন করে, তাদের ভালোভাবে রক্ষণাবেক্ষণ করে, তাদের বৃদ্ধিতে সাহায্য করে কি সাবধানী বনভূমি। প্রবৃত্ত নৃত্যোৎসব বর্হিনানি, তাহলে যে বর্হিন শব্দ অর্থ হলো ময়ূর। তাহলে ময়ূরে কি করছে
নৃত্যে প্রবৃত্ত হয়েছে। বর্ষাকালে আমি আবার আগে বলেছিলাম যে বর্ষাকাল হলো বেশিরভাগ প্রাণীদের প্রজনন সময়। তারা এই সময় কি করে, এই সময় পুরুষরা কি করে না, যারা মেল যারা প্রাণী তারা ফিমেলদের আকৃষ্ট করার জন্য নানাভাবে চেষ্টা করে। আমরা দেখে থাকবো যে ব্যাঙ, আমরা পরে শুনে আসবো যে ব্যাঙ ডাকছে, এখানে হাতি আওয়াজ করছে, গর্জন করছে। এবং একই রকমভাবে যখন বর্ষা আসে, যখন মেঘ হয়, তখন কি করে না, যে পুরুষ ময়ূরগুলো তাদের পেখমটা ছড়িয়ে দেয়, ছড়িয়ে দিয়ে নাচ করে, যাতে নারী ময়ূর তার দিকে আকৃষ্ট হয়। এখানে সেই কথাই বলেছে যে প্রবৃত্ত নৃত্যস বহিনানী, অর্থাৎ যেন ময়ূরেরা যেন একটা নৃত্যের উৎসবে প্রবৃত্ত হয়েছে, সবাই মিলে নাচানাচি করছে ময়ূরগুলো। বনানী নিবৃষ্ট বলাহকানি, তাহলে বনসমূহ নিবৃষ্ট, বৃষ্টি হয়ে গেছে এমন, বলাহকানি মেঘসমূহ, যে সমস্ত মেঘগুলো কি করেছে না, তাদের শরীরে, তাদের ভেতরে যত জল ছিল সমস্ত জলগুলো বৃষ্টির আকারে ঝরিয়ে দিয়েছে। তারপরে তারা কি হয়েছে, তারা নিবৃষ্ট হয়ে উঠেছে। পশ্য অপরাহ্নেষু অধিকং বিভন্তি, অর্থাৎ দেখো অপরাহ্ন, অপরযুক্ত অন্ন, অন্ন যেমন পূর্বযুক্ত অন্ন পূর্বাহ্ন, মধ্যযুক্ত অন্ন অন্ন মধ্যাহ্ন, সেরকম মধ্যের পরবর্তী হলে অপর অংশ, অপরযুক্ত অন্ন দিনের অপর অংশে, অর্থাৎ বিকেল বেলায় কি হয়েছে না, অধিকং বিভ্রান্তি, অধিক শোভা পাচ্ছে। তাহলে আমাদের চোখে দেখবো যে রামচন্দ্রের চোখে যে বনের যে শোভাটা, সেটা কি হচ্ছে না, বিকেলবেলায় খুব বেশি শোভা পাচ্ছে। কেন না, বনে কি রয়েছে না, বনে ময়ূরগুলো নাচতে শুরু করেছে। এক ধার থেকে যত বৃষ্টি ছিল সব বৃষ্টিগুলো ঝরে গেছে, ঝরে গিয়ে মেঘগুলো সব বনের উপরে দাঁড়িয়ে রয়েছে। এবং বনভূমির যে নিচু অংশে সেখানে কি না, সেখানে সবুজ ঘাস বেড়ে উঠেছে, যেন মনে হচ্ছে কেউ সবুজ ঘাসের একটা গালিচা পেতে দিয়েছে। এর জন্যে শ্রী রামচন্দ্রের মনে হচ্ছে যে বর্ষাকালটার যে বিকেলবেলার শোভাটা সবচেয়ে বেশি হয়, এবং সেটা বনভূমির সবচেয়ে শোভাটা বেশি হয়। কেন আমি বলছি না, রামচন্দ্র এবং লক্ষ্মণ যখন তারা যুদ্ধে যাবেন ঠিক করেছিলেন, তার মধ্যে যখন বর্ষা চলে আসে, তারা বনভূমিতে অবস্থান করছিলেন। তাদের যে 14 বছর যে বনবাস ছিল, সেই বনবাস তখন তারা শেষ করে উঠতে পারেননি। তাই তারা বনেই দীর্ঘদিন তো ছিলেন, সীতার সঙ্গে রামচন্দ্র দীর্ঘদিন প্রায় 13 বছর বনবাসে কাটিয়ে এসেছেন। তাদের যে শোভা, তাদের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য রামচন্দ্র বনে অনেক সুন্দরভাবে উপভোগ করেছেন। কিন্তু এখন সীতা নেই, সেই শোভাটা তিনি কি করছেন, যে তিনি যে শোভাটা দেখছেন সেটা শ্রী রামচন্দ্রের সঙ্গে শেয়ার করছেন। তারপর দেখো, সমুদ বহন্ত সলিলাতি ভাড়ং বলাকিন বাড়ি ধরা নদন্ত মহৎসু শৃঙ্গেশু মহিধরানাং বিশ্রম পূর্ণপজান্তি। সমুদ বহন্ত, অর্থাৎ বহন করতে করতে, সলিল অতি ভাড়ং, সলিল শব্দ অর্থ জল, জলের যে অতি ভার, অর্থাৎ খুব বেশি ওজন, খুব ভার, সেটা বহন করতে করতে বলাকিন বাড়ি ধরা নদন্ত। তাহলে বলাকিন শব্দ সমুদ্র বহন্ত সলিলাতি ভাড়ং, মেঘগুলো কি করছে না, জলের যে অতি ভার, খুব ওজন, সেগুলো বহন করতে করতে বলাকিন বাড়ি ধরা নদন্ত, অর্থাৎ বলাকা দ্বারা সজ্জিত। আমরা আগের শ্লোকে পড়েছি সেই যে মেঘগুলো আর কি না, বকের দ্বারা সজ্জিত হয়ে বাড়ি ধরা নদন্ত, যে সমস্ত বাড়ি ধরা শব্দের অর্থ কি না, যারা বাড়িকে ধারণ করে থাকে, অর্থাৎ মেঘ, তারা কি নদন্ত, গর্জন করছে। মহৎসু শৃঙ্গেশু মহিধরানাং, এই পৃথিবীতে যে মহৎ শৃঙ্গেশু, যে বড় বড় যে শৃঙ্গ রয়েছে, সেই শৃঙ্গে কি বলেছে, বিশ্রাম পুনঃ প্রজান্তি, বিশ্রাম করছে, আবার বিশ্রাম করছে, আবার তারা পুনরায় এগিয়ে চলছে। এখানে আমরা দেখব যে কবি মেঘগুলোকে যেন একটা কোনো জীবন বা কোনো জীবের সঙ্গে তুলনা করেছেন। যে মেঘগুলো কি না, বলাকা দ্বারা সজ্জিত হয়ে প্রচণ্ড জলের ভার বইতে 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 তারা এগিয়ে চলেছে।
কিন্তু বেশি জলের ভার বইতে গিয়ে তারা মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ছে। এই জন্য পৃথিবীতে যে সমস্ত বড় বড় শৃঙ্গ রয়েছে, এই শৃঙ্গগুলোর তারা চূড়ায় বিশ্রাম করছে, আবার কিছুদিন বাদে আবার তারা পরবর্তীকালে এগিয়ে চলেছে, আবার অন্য একটা শৃঙ্গে অবস্থান করছে। এইভাবে কি আমরা দেখবো যে ভারতবর্ষের যাবতীয় বৃষ্টিগুলো বেশিরভাগ বর্ষাকালের বৃষ্টিগুলো মৌসুমী বায়ুর প্রভাবে হয়। আর মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম ভারত থেকে প্রবেশ করে। প্রথমে তারা পূর্বঘাট, পশ্চিমঘাট পর্বত রয়েছে, তারপরে বিন্ধ্য পর্বত রয়েছে, আরাবল্লী পর্বত রয়েছে, এবং দেখবো তারা উত্তর ভারতে হিমালয় পর্বত রয়েছে। এবং উত্তর ভারতে যে বৃষ্টি হয়, তোমরা জানো যে হিমালয় পর্বতে মৌসুমী বায়ু আগে যায়, গিয়ে হিমালয় পর্বতে ধাক্কা খায়, উত্তর ভারতে সেইভাবে বৃষ্টিপাত করতে করতে সেই বৃষ্টিপাতের অংশগুলো ক্রমশ এই অঞ্চলগুলো আস্তে আস্তে দক্ষিণ ভারতেও নেয়। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে কবি বলেছেন যে মেঘগুলো ভেসে ভেসে আসছে, ভেসে ভেসে এসে তারা কি করছে না, বেশি জলের ভার বইতে না পেরে তারা কি করছে না, সমুদ্রে তারা পাহাড়ের বা শৃঙ্গের উপরে উঠছে, ওখানে সেখানে কিছুক্ষণ বিশ্রাম করছে, কখনো কখনো সেখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে, আবার বৃষ্টিপাতটা কিছুটা হালকা হওয়ার পরে আবার তারা এগিয়ে চলেছে, আবার কোনো পর্বত শৃঙ্গের গায়ে ধাক্কা পেয়ে আবার সেখানে উপরে উঠছে, আবার সেখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে। এইভাবে তারা কি ক্রমান্বয়ে একদম আরব সাগর, বঙ্গোপসাগর থেকে যে মৌসুমী বায়ু সহ যে জলীয় বাষ্প সহ যে মেঘগুলো, সেই মেঘগুলো তারা দক্ষিণ ভারত থেকে ক্রমশ উত্তর ভারতে বিশ্রাম করতে করতে বৃষ্টি ঝরাতে ঝরাতে এগিয়ে চলেছে। সময় অল্প থাকার কারণে এই বর্ষা বর্ণমের অংশ আজকে এখানেই শেষ করছি। এর যে বাকি অংশ আছে, এই বাকি অংশ আমরা যে দ্বিতীয় পাঠ করব সেখানে তোমরা অবশ্যই পাবে। আর এই অংশ থেকে দেখে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেখানে তোমরা কমেন্ট সেকশনে জানাও। আমি দ্বিতীয় ভিডিও করার সময় সেখান থেকে যদি তোমাদের আলোচনা কোনো বিষয় থাকে আমি অবশ্যই আলোচনা করব। এবং তোমরা বিনামূল্যে শিক্ষা গ্রহণ করার জন্যে এই চ্যানেলগুলোতে তোমরা শেয়ার করো, লাইক করো এবং বন্ধুবান্ধবকে জানাও, যাতে বিনামূল্যে স্যারের উদ্যোগে আমরা আরও যাদের শিক্ষার টিউশন নেবার ক্ষমতা নেই বা আরও বেশি শিখতে চায়, তার জন্য এভাবে বিনামূল্যে শিক্ষা গ্রহণ করতে পারে। আর অবশ্যই তোমরা সকলে ভালো থেকো। গুড নাইট।